এই মুহূর্তে আপনি পৃথিবীর কোন দেশে বাস করছেন? হয়তো এমন একটি দেশে যেখানে আপনি ভোট দিতে পারেন, হয়তো এমন একটি দেশে যেখানে একজন রাজা এখনো রাষ্ট্রের প্রতীক, হয়তো এমন একটি দেশে যেখানে আপনার প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে কিছু সিদ্ধান্ত যেগুলো আপনি কখনোই সরাসরি নেওয়ার সুযোগ পাননি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে দেশ চালায় কে? জনগণ, রাজা, সেনাবাহিনী, ধনী ব্যবসায়ীরা, ধর্মীয় নেতারা, নাকি এমন কেউ যাকে আমরা কখনো সামনে থেকেই দেখি না? মানব সভ্যতার ইতিহাস মূলত ক্ষমতার ইতিহাস। কয়েক হাজার বছর ধরে মানুষ একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছে: কে শাসন করবে? এবং তার চেয়েও বড় প্রশ্ন, কেন সে শাসন করবে? একসময় রাজারা দাবি করতেন তারা শাসন করছেন ঈশ্বরের ইচ্ছায়। পরে বিপ্লবীরা বললেন, না, ক্ষমতা আসবে জনগণের কাছ থেকে। কিছু নেতা বললেন জনগণ ভুল করে, তাই একজন শক্তিশালী শাসকের প্রয়োজন। কিছু রাষ্ট্র বলল সমাজকে চালাবে মতাদর্শ। কিছু রাষ্ট্র বলল ধর্মই হবে আইনের উৎস। আর আজ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়ে আমরা আরেকটি নতুন প্রশ্নের মুখোমুখি। যদি আগামী 50 বছরে মানুষ নয়, অ্যালগোরিদম সিদ্ধান্ত নিতে শুরু করে, যদি কোনোদিন একটি সফটওয়্যার আপনার দেশের অর্থনীতি পরিচালনা করে, যদি প্রযুক্তি কোম্পানিগুলো রাষ্ট্রের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতের পৃথিবী দেখতে কেমন হবে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাগুলোর একটিতে বের হব। গণতন্ত্র থেকে রাজতন্ত্র, রাজতন্ত্র থেকে একনায়কতন্ত্র, সামরিক শাসন থেকে অলিগার্কি, কমিউনিজম থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র, আর সেখান থেকে ভবিষ্যতের এআই নির্ভর শাসন ব্যবস্থা। কোনো রাজনৈতিক প্রচারণা নয়, কোনো পক্ষ বিপক্ষ নয়, কোনো আবেগ নির্ভর স্লোগান নয়, শুধু ইতিহাস, শুধু তথ্য, শুধু ক্ষমতার বাস্তব গল্প। কারণ শেষ পর্যন্ত পৃথিবীর প্রতিটি যুদ্ধ, প্রতিটি বিপ্লব, প্রতিটি নির্বাচন এবং প্রায় প্রতিটি ঐতিহাসিক ঘটনার পেছনে লুকিয়ে আছে একটি মাত্র প্রশ্ন: ক্ষমতা কার হাতে থাকবে? এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা শুরু করছি মানব সভ্যতার শাসন ব্যবস্থার সবচেয়ে বিস্তৃত যাত্রা। আপনারা শুনছেন বই কথা কয়। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1: গণতন্ত্রের রূপ এবং বাস্তবতা। 1933 সালে জার্মানির একটি অবাধ নির্বাচনের ফলাফল এমন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছিল যার পরিণতিতে কয়েক বছরের মধ্যেই ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যায়। ইতিহাসবিদ ইয়ান কার্সের গবেষণা এবং রিচার্ড ইভান্সের দ্য কামিং অব দ্য থার্ড রাইখ গ্রন্থ দেখায় একটি নির্বাচন নিজে কখনো গণতন্ত্রের স্থায়ী সুরক্ষা নয়। এখানেই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জন্ম নেয়: জনগণের ভোট কি সবসময় জনগণের সর্বোত্তম সিদ্ধান্তকে প্রতিনিধিত্ব করে? গণতন্ত্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত বৈধতা জনগণের কাছ থেকে আসে। নাগরিকরা ভোট দেয়, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে। সেই প্রতিনিধিরা আইন প্রণয়ন, কর নির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়। আধুনিক বিশ্বের বহু দেশ এই মডেল অনুসরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং নরওয়ে তার উল্লেখযোগ্য উদাহরণ। কিন্তু গণতন্ত্র এক ধরনের নয়, এর দুটি মৌলিক রূপ আছে: ডিরেক্ট ডেমোক্রেসি এবং রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসিতে নাগরিকরা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে সরাসরি ভোট দেয়। প্রাচীন এথেন্সে এর সীমিত রূপ দেখা গিয়েছিল। আধুনিক যুগে সুইজারল্যান্ডের বিভিন্ন গণভোট এই ধারণার আংশিক উদাহরণ। রাজনৈতিক চিন্তাবিদ জ্যাক রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে জনগণের সরাসরি অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তবে কোটি কোটি মানুষের রাষ্ট্রে প্রতিটি বিষয় নিয়ে সরাসরি ভোট নেওয়া বাস্তবসম্মত নয়। তাই অধিকাংশ দেশে ব্যবহৃত হয় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি।
এখানে জনগণ প্রতিনিধি নির্বাচন করে, তারপর সেই প্রতিনিধিরা তাদের পক্ষে সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ভারতের লোকসভা এবং নরওয়ের স্টোরটিং এই ব্যবস্থার উদাহরণ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল বাক স্বাধীনতা। একজন নাগরিক সরকারকে প্রকাশ্যে সমালোচনা করতে পারে, সংবাদ মাধ্যম প্রশ্ন তুলতে পারে, গবেষক নীতি বিশ্লেষণ করতে পারেন, বিরোধী দল সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ভারতের সাংবিধানিক অধিকার কাঠামো এবং নরওয়ের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই নীতিকে বিভিন্নভাবে রক্ষা করে। এই স্বাধীনতার বাস্তব প্রভাব গভীর। যখন ক্ষমতাসীনদের সিদ্ধান্ত প্রকাশ্যে পরীক্ষা করা যায়, তখন ভুল নীতি সংশোধনের সুযোগ বাড়ে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থে যুক্তি দিয়েছেন, কার্যকর গণতন্ত্র এবং মুক্ত সংবাদ মাধ্যম দুর্ভিক্ষ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ সরকার জনচাপ উপেক্ষা করতে পারে না। তবে গণতন্ত্রের শক্তির মধ্যেই তার দুর্বলতাও লুকিয়ে থাকে। ভোটাররা সবসময় পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন না। মানব মস্তিষ্ক যুক্তির পাশাপাশি আবেগ, পরিচয়, ভয় এবং আশার দ্বারা প্রভাবিত হয়। রাজনৈতিক মনোবিজ্ঞান এই বাস্তবতাকে বহুবার শনাক্ত করেছে। এখানেই আসে পপুলিজম। সাধারণ অর্থে পপুলিজম এমন এক রাজনৈতিক কৌশল যেখানে জটিল সমস্যার জন্য অত্যন্ত সহজ সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রায়ই জনগণ এবং তথাকথিত এলিটদের মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করা হয়। বাস্তবতা যত জটিলই হোক, বার্তা থাকে সহজ, সংক্ষিপ্ত এবং আবেগ নির্ভর। গণতান্ত্রিক পরিবেশে এই কৌশল কার্যকর হতে পারে, কারণ নির্বাচনে জয়লাভের জন্য জনপ্রিয়তা প্রয়োজন। কিন্তু জনপ্রিয়তা এবং দক্ষতা একই বিষয় নয়। একজন নেতা অত্যন্ত জনপ্রিয় হতে পারেন, আবার প্রশাসনিকভাবে অদক্ষও হতে পারেন। রাজনৈতিক বিজ্ঞানী জেসন ব্রেনান তার এগেইনস্ট ডেমোক্রেসি গ্রন্থে ভোটারদের তথ্যগত সীমাবদ্ধতা নিয়ে বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ভারতের মতো বিশাল গণতন্ত্রে, যুক্তরাষ্ট্রের মতো মেরুকৃত রাজনৈতিক পরিবেশে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে সময়ে সময়ে দেখা গেছে যে আবেগ নির্ভর প্রচারণা নীতিগত আলোচনাকে ছাপিয়ে যেতে পারে। তবে একই সঙ্গে এটাও সত্য যে গণতন্ত্রের ভেতরেই আত্মসংশোধনের ব্যবস্থা থাকে। জনগণ পরবর্তী নির্বাচনে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এই কারণেই গণতন্ত্রকে অনেক গবেষক একটি নিখুঁত ব্যবস্থা নয়, বরং একটি সংশোধনযোগ্য ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন। উইনস্টন চার্চিলের বহুল উদ্ধৃত মন্তব্যটি প্রায়ই আলোচনায় আসে, যদিও সেটি আনুষ্ঠানিক একাডেমিক সংজ্ঞা নয়। ধারণাটি হল, অন্যান্য পরিচিত বিকল্পগুলোর তুলনায় গণতন্ত্রের ত্রুটি থাকা সত্ত্বেও এতে ক্ষমতা পরিবর্তনের শান্তিপূর্ণ পথ বিদ্যমান। গণতন্ত্রের কার্যকারিতা বোঝার জন্য নির্বাচন যথেষ্ট নয়, শক্তিশালী প্রতিষ্ঠানও প্রয়োজন। স্বাধীন আদালত, জবাবদিহিমূলক প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং পেশাদার সংবাদ মাধ্যম না থাকলে কেবল ভোট গণতান্ত্রিক ফল নিশ্চিত করে না। রাজনৈতিক বিজ্ঞানী রবার্ট ডালের পলিয়ার্কি গবেষণায় দেখানো হয়েছে যে প্রতিযোগিতামূলক নির্বাচন এবং নাগরিক স্বাধীনতা একসঙ্গে কাজ করলেই কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে। নরওয়ে নিয়মিতভাবে গণতান্ত্রিক সূচকে উচ্চ অবস্থানে থাকে, মূলত প্রতিষ্ঠানগত স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং উচ্চ সামাজিক আস্থার কারণে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে যে নির্বাচনের আনুষ্ঠানিক কাঠামো থাকলেও দুর্বল প্রতিষ্ঠান রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। এ কারণে আধুনিক গণতন্ত্রকে শুধু ভোটের ব্যবস্থা হিসেবে নয়, বরং নিয়ম, ভারসাম্য এবং নাগরিক অংশগ্রহণের একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখা হয়। এই প্রক্রিয়ায় বিরোধিতা রাষ্ট্রের শত্রু নয়, বরং বিরোধিতা অনেক সময় নীতির গুণগত পরীক্ষা হিসেবে কাজ করে। ক্ষমতার ওপর নিয়মিত প্রশ্ন তোলাই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবুও প্রশ্ন রয়ে যায়, অধিকাংশ মানুষ কি নীতির বিস্তারিত বিশ্লেষণ দেখে ভোট দেয়, নাকি মুহূর্তের আবেগ দ্বারা প্রভাবিত হয়? ইতিহাস বারবার দেখিয়েছে যে এই দ্বন্দ্ব কখনো সম্পূর্ণ শেষ হয় না, বরং প্রতিটি প্রজন্ম নতুন পরিস্থিতিতে একই প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়ায়। কিন্তু ইতিহাসের আরেকটি ধারা সম্পূর্ণ ভিন্ন যুক্তি দেয়। যদি দ্রুত সিদ্ধান্ত দরকার হয়, যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কয়েক দশক ধরে বাস্তবায়ন করতে হয়,
যদি শাসককে প্রতি কয়েক বছর পর ভোটের মুখোমুখি না হতে হয়, তখন কিছু রাষ্ট্র সম্পূর্ণ অন্য এক ব্যবস্থার দিকে তাকায়। সেখানে ভোট নয়, রক্তের সূত্র ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণ করে। সেখানে রাষ্ট্রের ধারাবাহিকতা একজন নির্বাচিত প্রতিনিধির হাতে নয়, একজন রাজ পরিবারের হাতে কেন্দ্রীভূত থাকে। অধ্যায় 2, রাজতন্ত্রের বিবর্তন। 1793 সালের 21 জানুয়ারি ফ্রান্সের রাজা ষোড়শ লুইকে প্যারিসের রেভলিউশন স্কোয়ারে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1000 বছরেরও বেশি সময় ধরে ইউরোপে প্রচলিত ছিল একটি বিশ্বাস: রাজারা শাসন করেন ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু সেদিন জনতার সামনে একজন রাজার শিরচ্ছেদ শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, সেটি ছিল একটি ধারণার বিরুদ্ধে বিদ্রোহ। তবুও বিস্ময়কর সত্য হল, সেই ঘটনার 2 শতাব্দীরও বেশি সময় পরে আজও পৃথিবীর বহু রাষ্ট্রে রাজতন্ত্র টিকে আছে। রাজতন্ত্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সাধারণত উত্তরাধিকার সূত্রে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়। জনগণ ভোট দিয়ে শাসক নির্বাচন করে না, বরং একটি নির্দিষ্ট পরিবার বা রাজবংশের সদস্যরা ধারাবাহিকভাবে ক্ষমতার অধিকারী হয়। মানব ইতিহাসের বড় একটি অংশ জুড়ে রাজতন্ত্রই ছিল স্বাভাবিক শাসন ব্যবস্থা। গণতন্ত্র ব্যতিক্রম ছিল, রাজতন্ত্র ছিল নিয়ম। প্রাচীন মিশর থেকে শুরু করে চীন, পারস্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত অধিকাংশ সভ্যতাই কোনো না কোনো সময়ে রাজাদের অধীনে পরিচালিত হয়েছে। কিন্তু আধুনিক যুগে রাজতন্ত্র 2 ভিন্ন রূপে বিভক্ত হয়েছে। প্রথমটি অ্যাবসোলিউট বা নিরঙ্কুশ রাজতন্ত্র, দ্বিতীয়টি কনস্টিটিউশনাল বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্রে শাসকের হাতে রাজনৈতিক ক্ষমতার প্রধান অংশ কেন্দ্রীভূত থাকে। সৌদি আরব এবং কাতারকে আধুনিক বিশ্বের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ধরা হয়। এসব দেশে প্রশাসনিক কাঠামো, উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন মন্ত্রণালয় থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেষ পর্যন্ত রাজ পরিবারের ক্ষমতার কেন্দ্রেই গিয়ে পৌঁছায়। এই মডেলের সমর্থকেরা একটি গুরুত্বপূর্ণ যুক্তি সামনে আনেন: নির্বাচনী রাজনীতির অনিশ্চয়তা এখানে তুলনামূলকভাবে কম, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ নয়। একটি সরকারকে প্রতি 4 বা 5 বছর পর ভোটারদের মন জয় করার জন্য নীতি পরিবর্তন করতে হয় না। সৌদি আরবের ভিশন 2030 কর্মসূচি এই বাস্তবতার একটি আলোচিত উদাহরণ। তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখী শিল্প, প্রযুক্তি, পর্যটন এবং বিনিয়োগ ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বহু বছরের জন্য তৈরি করা হয়েছে। নির্বাচনী চাপ না থাকায় দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রাখা তুলনামূলকভাবে সহজ। নিরঙ্কুশ রাজতন্ত্রের আরেকটি আলোচিত সুবিধা হল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি বড় নীতি বাস্তবায়নের আগে সংসদ, রাজনৈতিক দল, আদালত এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন স্তরের আলোচনার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কেন্দ্রীভূত ক্ষমতার ব্যবস্থায় এই প্রক্রিয়া অনেক ছোট হয়ে আসে। তবে এখানেই দেখা দেয় সবচেয়ে বড় প্রশ্ন: দ্রুত সিদ্ধান্ত কি সবসময় ভালো সিদ্ধান্ত? শক্তিশালী ক্ষমতা দ্রুত কাজ করতে পারে, কিন্তু একই সঙ্গে দ্রুত ভুলও করতে পারে। গণতন্ত্রের বিরোধিতা, সংবাদ মাধ্যম এবং আদালত অনেক সময় ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করে। নিরঙ্কুশ রাজতন্ত্রে সেই নিয়ন্ত্রণ সীমিত হতে পারে, ফলে নাগরিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। আধুনিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বারবার একটি বিষয় উঠে এসেছে: যেখানে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, সেখানে ভিন্ন মত প্রকাশের সুযোগ সাধারণত তুলনামূলকভাবে কম থাকে। অবশ্য বিভিন্ন রাজতান্ত্রিক রাষ্ট্রের বাস্তবতা একে অপরের থেকে আলাদা, তাই সব দেশকে একই কাঠামোতে ব্যাখ্যা করা সঠিক নয়। তবে ক্ষমতার কেন্দ্রীকরণ সম্পর্কে রাজনৈতিক বিজ্ঞানের মৌলিক উদ্বেগ সব ক্ষেত্রে একই। অন্যদিকে কনস্টিটিউশনাল বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সম্পূর্ণ ভিন্ন ধারণার উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাজ্য এবং জাপান এর 2টি গুরুত্বপূর্ণ উদাহরণ। এসব দেশে রাজা বা সম্রাট রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হলেও প্রকৃত রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত সরকার পরিচালনা করে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং সংসদ রাষ্ট্রের নীতি নির্ধারণ করে।
রাজপরিবার জাতীয় ধারাবাহিকতা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে কাজ করে। যুক্তরাজ্যে এই পরিবর্তন একদিনে ঘটেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজকীয় ক্ষমতা ধীরে ধীরে সীমাবদ্ধ হয়েছে। 1215 সালের ম্যাগনা কার্টা এবং পরে 1689 সালের বিল অফ রাইটসকে অনেক ইতিহাসবিদ এই রূপান্তরের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করেন। জাপানের ক্ষেত্রেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন সাংবিধানিক কাঠামো সম্রাটের রাজনৈতিক ক্ষমতাকে সীমিত করে তাকে রাষ্ট্রের প্রতীক হিসেবে পুনঃসংজ্ঞায়িত করে। কিন্তু প্রশ্ন হল, একবিংশ শতাব্দীতে এই ধরনের রাজতন্ত্রের প্রয়োজন কি? সমর্থকেরা বলেন, একটি রাজপরিবার রাজনৈতিক দলের অংশ নয়, তারা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেয় না, ফলে সমাজে ধারাবাহিকতা এবং প্রতীকী স্থিতিশীলতা বজায় রাখতে পারে। রাজনৈতিক সংকটের সময়েও রাষ্ট্রের পরিচয় অপরিবর্তিত থাকে। সমালোচকেরা ঠিক উল্টো প্রশ্ন তোলেন, যদি সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান হয়, তাহলে কেন শুধুমাত্র জন্মসূত্রে একটি পরিবার বিশেষ মর্যাদা ভোগ করবে? আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে এই ধারণার সামঞ্জস্য কতটুকু? মজার বিষয় হলো, এই বিতর্কের কোনো সর্বজন স্বীকৃত উত্তর নেই। যুক্তরাজ্য, জাপান, নরওয়ে, সুইডেন সহ একাধিক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে এখনও রাজতন্ত্র বিদ্যমান। অন্যদিকে বিশ্বের বহু দেশ বহু আগেই রাজতন্ত্র বিলুপ্ত করেছে। এখানেই রাজতন্ত্রের প্রকৃত শিক্ষা লুকিয়ে আছে। কোনো ব্যবস্থা কেবল তার নামের কারণে সফল বা ব্যর্থ হয় না। একই রাজতান্ত্রিক কাঠামো এক দেশে স্থিতিশীলতা তৈরি করেছে, অন্য দেশে সংঘাত সৃষ্টি করেছে। বাস্তব ফলাফল নির্ভর করেছে প্রতিষ্ঠান, আইন, অর্থনীতি এবং ক্ষমতার ওপর নিয়ন্ত্রণের মাত্রার ওপর। কিন্তু ইতিহাসের আরেকটি অধ্যায় রাজাদেরও অতিক্রম করে যায়। সেখানে ক্ষমতা আর কোনো রাজবংশের হাতে নয়। সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে না কোনো উত্তরাধিকার। সেখানে একজন মানুষ নিজেই রাষ্ট্রে পরিণত হয়। তার প্রতিকৃতি ঝুলে থাকে প্রতিটি ভবনে। তার কথাই আইন, তার বিরোধিতা করাই অপরাধ। আর বিংশ শতাব্দীতে এমন শাসকদের উত্থান পৃথিবীকে দেখিয়েছিল ক্ষমতার সবচেয়ে কেন্দ্রীভূত এবং সবচেয়ে ভয়ঙ্কর রূপ। অধ্যায় 3, একনায়কতন্ত্র ও লৌহ কঠিন শাসন। 1984 সালে প্রকাশিত জর্জ অরওয়েলের উপন্যাস 1984-এ একটি বিখ্যাত ধারণা ছিল, যদি কোনো সরকার মানুষের বর্তমানকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে অতীতকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি অতীতকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বাস্তবতার সংজ্ঞাটিও বদলে দেওয়া সম্ভব। বিস্ময়কর বিষয় হল, ইতিহাসের বিভিন্ন একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই ধারণার বাস্তব প্রতিফলন দেখা গেছে। একনায়কতন্ত্র বা অটোক্রেসি হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের কার্যত সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে। আইন প্রণয়ন, প্রশাসন, নিরাপত্তা বাহিনী, বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমের উপরও তার প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের ক্ষমতা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা থাকে, কিন্তু একনায়কতন্ত্রে সেই ভারসাম্য ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হল উত্তর কোরিয়া। দেশটির রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করতে গেলে শুধু সংবিধান বা সরকারি প্রতিষ্ঠান দেখলেই হয় না, বরং দেখতে হয় ক্ষমতা কিভাবে বাস্তবে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক গবেষক ব্রুস কামিংয়ের নর্থ কোরিয়া, অ্যানাদার কান্ট্রি এবং আন্দ্রি লানকভের দ্য রিয়েল নর্থ কোরিয়া গ্রন্থে দেখানো হয়েছে যে দেশটির শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল অত্যন্ত কেন্দ্রীভূত নেতৃত্ব এবং তথ্য প্রবাহের উপর কঠোর নিয়ন্ত্রণ। কিন্তু একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, একজন শাসক কিভাবে কয়েক দশক, কখনো কখনো কয়েক প্রজন্ম ধরে ক্ষমতায় টিকে থাকেন? প্রথম উত্তর হল প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা মানে শুধু রাজনৈতিক প্রচারণা নয়, এটি এমন একটি কাঠামো যার মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের কাছে বাস্তবতার একটি নির্দিষ্ট সংস্করণ তুলে ধরে। শিক্ষা ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় বার্তাগুলো একই ধারণাকে বারবার পুনরাবৃত্তি করে। মনোবিজ্ঞানে ইলিউশন অফ ট্রুথ ইফেক্ট নামে একটি ধারণা রয়েছে। কোনো বক্তব্য বারবার শুনলে মানুষ সেটিকে সত্য বলে গ্রহণ করার প্রবণতা দেখায়, এমনকি তার পক্ষে প্রমাণ না থাকলেও। একনায়কতান্ত্রিক রাষ্ট্রগুলো প্রায়ই এই মনস্তাত্ত্বিক বাস্তবতাকে কাজে লাগায়। দ্বিতীয় উত্তর হল ভয়। ইতিহাসে বহু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধীদের দমন করতে গোপন পুলিশ, নজরদারি ব্যবস্থা এবং কঠোর শাস্তির ব্যবহার করেছে।
হান্না অ্যারেন্ট তার বিখ্যাত গ্রন্থ দ্য অরিজিনস অব টোটালিটারিয়ানিজমে যুক্তি দিয়েছিলেন যে সন্ত্রাস এবং ভয়ের সংস্কৃতি ক্ষমতা ধরে রাখার অন্যতম কার্যকর হাতিয়ার হতে পারে। যখন মানুষ নিশ্চিত নয় যে কে তাকে পর্যবেক্ষণ করছে, তখন অনেকেই নিজেরাই আত্মনিয়ন্ত্রণ শুরু করে, ফলে বিরোধিতা প্রকাশ্যে দেখা যাওয়ার আগেই স্তব্ধ হয়ে যেতে পারে। তবে একনায়কতন্ত্রের সমর্থকেরা কিছু যুক্তিও তুলে ধরেন। তাদের মতে ক্ষমতার কেন্দ্রীকরণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে সম্ভব করে। দীর্ঘ সংসদীয় বিতর্ক, দলীয় মতভেদ বা নির্বাচনী হিসাব নিকাশের কারণে নীতি নির্ধারণ বিলম্বিত হয় না। একটি বৃহৎ অবকাঠামো প্রকল্প, সামরিক সংস্কার বা শিল্পনীতি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। ইতিহাসে কিছু রাষ্ট্রে দেখা গেছে যে কেন্দ্রীভূত প্রশাসন স্বল্প সময়ে নির্দিষ্ট অর্থনৈতিক বা অবকাঠামোগত লক্ষ্য অর্জন করেছে। এই কারণেই কিছু বিশ্লেষক যুক্তি দেন যে সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একনায়কতান্ত্রিক ব্যবস্থার একটি বাস্তব সুবিধা হতে পারে। কিন্তু এখানেই একটি মৌলিক সমস্যা রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া এক জিনিস নয়। যদি একজন নেতা ভুল করেন, তাহলে তাকে সংশোধনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কোথায়? যদি সংবাদ মাধ্যম স্বাধীন না হয়, বিরোধী দল না থাকে এবং আদালত স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে ভুল নীতির সমালোচনা কে করবে? রাজনৈতিক বিজ্ঞানীরা প্রায়ই বলেন যে গণতন্ত্রের শক্তি শুধু ভালো নেতা নির্বাচনে নয়, বরং খারাপ সিদ্ধান্ত সংশোধনের সুযোগ তৈরিতে। একনায়কতন্ত্রে সেই সংশোধন প্রক্রিয়া অনেক দুর্বল হতে পারে। এ কারণেই মানবাধিকার প্রশ্নটি এখানে কেন্দ্রীয় হয়ে ওঠে। জাতিসংঘের 2014 সালের কমিশন অফ ইনকোয়ারি অন হিউম্যান রাইটস ইন দ্য ডিপিআরকে প্রতিবেদনে উত্তর কোরিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে রাজনৈতিক বন্দী শিবির, মত প্রকাশের সীমাবদ্ধতা এবং নাগরিক স্বাধীনতার বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়। অবশ্যই কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বাস্তবতা বাইরে থেকে সম্পূর্ণভাবে দেখা সবসময় সহজ নয়, তবে স্বাধীন গবেষক, আন্তর্জাতিক সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বিবরণে একটি বিষয় ধারাবাহিকভাবে উঠে আসে। যখন ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ থাকে না, তখন নাগরিক অধিকারের ঝুঁকি বেড়ে যায়। একনায়কতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যক্তিপূজা। রাষ্ট্র, সরকার এবং শাসক ধীরে ধীরে একে অপরের সমর্থক হয়ে উঠতে পারে। তখন দেশের প্রতি আনুগত্য এবং শাসকের প্রতি আনুগত্যকে একই বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। এই অবস্থায় রাজনৈতিক মতবিরোধকে কখনো কখনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিত্রিত করা হয়। ইতিহাসের দীর্ঘ পর্যালোচনা দেখায় একনায়কতন্ত্র সাধারণত শক্তিশালী নেতৃত্ব দিয়ে শুরু হলেও তার স্থায়িত্ব নির্ভর করে শক্তি, ভয়, তথ্য নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা কাঠামোর সমন্বয়ের উপর। কিন্তু ক্ষমতার ইতিহাসে আরও একটি নাটকীয় রূপ রয়েছে। সেখানে একজন ব্যক্তি একা ক্ষমতা দখল করেন না, সেখানে পুরো সেনাবাহিনী এগিয়ে আসে। রাতারাতি সংবিধান স্থগিত হয়, নির্বাচিত সরকার সরিয়ে দেওয়া হয়, রেডিও এবং টেলিভিশনে হাজির হন ইউনিফর্ম পরা কর্মকর্তারা। তারা ঘোষণা করেন রাষ্ট্রকে বাঁচানোর জন্য সেনাবাহিনী সাময়িকভাবে ক্ষমতা গ্রহণ করেছে। আর ইতিহাস দেখায় সেই সাময়িক শব্দটি অনেক সময় দশকের পর দশক স্থায়ী হয়ে যায়। অধ্যায় 4, সামরিক শাসন বা জান্তা। 1973 সালের 11 সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে যুদ্ধবিমান রাষ্ট্রপতি ভবন লা মনেদার উপর বোমাবর্ষণ শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই একটি নির্বাচিত সরকার ইতিহাসে পরিণত হয়। শুধু চিলি নয়, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার বহু দেশে একই দৃশ্য পুনরাবৃত্তি হয়েছে। বন্দুকধারীরা দাবি করেছে তারা জাতিকে বাঁচাতে এসেছে, কিন্তু ইতিহাসের একটি কঠিন প্রশ্ন আজও রয়ে গেছে। সামরিক বাহিনী যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তখন কি সত্যিই সংকটের সমাধান হয়? সামরিক শাসন বা মিলিটারি জান্তা হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত বেসামরিক সরকারের পরিবর্তে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে চলে যায়। সাধারণত একটি অভ্যুত্থান বা কু হওয়ার মাধ্যমে এই পরিবর্তন ঘটে। সংবিধান স্থগিত করা হয় অথবা সীমাবদ্ধ করা হয়। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কমে যায়, আর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সেনাবাহিনী। আধুনিক সময়ে মিয়ানমার, মালি এবং বুর্কিনা ফাসো সামরিক শাসনের আলোচিত উদাহরণ।
আবার ঐতিহাসিকভাবে পাকিস্তান, আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল এবং লাতিন আমেরিকার আরও বহু দেশ দীর্ঘ সময় সামরিক সরকারের অধীনে ছিল। কিন্তু সামরিক বাহিনী ক্ষমতা দখল করে কেন? প্রায় সব ক্ষেত্রেই যুক্তিগুলো এক ধরনের হয়: রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, দুর্বল সরকার, অর্থনৈতিক সংকট অথবা জাতীয় নিরাপত্তার হুমকি। সামরিক নেতৃত্ব সাধারণত দাবি করে যে বেসামরিক রাজনীতিবিদেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, ফলে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সামরিক অভ্যুত্থান থেকে শুরু করে মিয়ানমারের 2021 সালের ক্ষমতা দখল পর্যন্ত একই ধরনের ব্যাখ্যা দেয়া যায়। প্রথম নজরে এই যুক্তি অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে। সেনাবাহিনী সাধারণত শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের সিদ্ধান্ত গ্রহণ কাঠামো অপেক্ষাকৃত কেন্দ্রীভূত, ফলে সংকটের মুহূর্তে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এই কারণেই সামরিক শাসনের প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষেত্রে জনসমর্থনও দেখা গেছে। দুর্নীতি বিরোধী অভিযান, প্রশাসনিক কঠোরতা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি জনগণের একটি অংশকে আশাবাদী করতে পারে। কিন্তু এখানেই ইতিহাস একটি ভিন্ন চিত্র তুলে ধরে। রাষ্ট্র পরিচালনা এবং সামরিক অভিযান এক জিনিস নয়। সেনাবাহিনীর মূল লক্ষ্য হল নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন অর্থনীতি, আইন, শিক্ষা, স্বাস্থ্য, কর ব্যবস্থা, বিনিয়োগ এবং নাগরিক অংশগ্রহণ সম্পর্কে দীর্ঘমেয়াদী দক্ষতা। এই দুই ধরনের কাজের প্রকৃতি মৌলিকভাবে আলাদা। রাজনৈতিক বিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটনের দ্য সোলজার অ্যান্ড দ্য স্টেট এবং বিভিন্ন পরবর্তী গবেষণায় দেখানো হয়েছে সামরিক প্রতিষ্ঠানের দক্ষতা সবসময় রাজনৈতিক শাসনের দক্ষতায় রূপান্তরিত হয় না। অর্থনীতির ক্ষেত্রেও একই বাস্তবতা দেখা যায়। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন একাডেমিক গবেষণার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে নীতির পূর্বানুমানযোগ্যতা, আইনের শাসন এবং শক্তিশালী বেসামরিক প্রতিষ্ঠান। সামরিক শাসনে প্রায়ই এই কাঠামোগুলো দুর্বল হয়ে পড়ে, কারণ বিনিয়োগকারীরা শুধু বর্তমান স্থিতিশীলতা দেখেন না, তারা ভবিষ্যতের স্থিতিশীলতাও মূল্যায়ন করেন। যদি ক্ষমতা বন্দুকের মাধ্যমে আসে, তাহলে ভবিষ্যতে আরেকটি বন্দুকের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ঝুঁকিও থেকে যায়। মিয়ানমারের অর্থনীতি এর একটি বাস্তব উদাহরণ। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ হ্রাস এবং অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদনে উৎপাদন, বাণিজ্য এবং কর্মসংস্থানের উপর এর নেতিবাচক প্রভাবের উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিষ্ঠানগত দুর্বলতা। গণতান্ত্রিক ব্যবস্থায় আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বিকশিত হয়, কিন্তু সামরিক শাসন প্রায়ই এসব প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন সীমিত করে, কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ সামরিক সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। স্বল্প মেয়াদে কেন্দ্রীভূত ক্ষমতা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে একই কেন্দ্রীভূত ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। আর যখন সেই সামরিক সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়ে, তখন রাষ্ট্র নিজেকে দুর্বল প্রশাসনিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে দেখে। লাতিন আমেরিকার বহু দেশ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। কোথাও অর্থনৈতিক সংস্কার সফল হয়েছে, কোথাও প্রবৃদ্ধি দেখা গেছে, কিন্তু একই সঙ্গে নাগরিক অধিকার হ্রাস, রাজনৈতিক দমনপীড়ন এবং প্রতিষ্ঠানগত ক্ষয়ক্ষতির ঘটনাও ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। এই কারণেই আধুনিক রাজনৈতিক বিজ্ঞানে একটি বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়: একটি রাষ্ট্র কি শৃঙ্খলা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারছে, নাকি শৃঙ্খলার নামে এমন একটি কাঠামো গড়ে তুলছে তা শেষ পর্যন্ত নিজেই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়? সামরিক শাসনের ইতিহাস এই প্রশ্নের সরল উত্তর দেয় না, তবে একটি প্রবণতা স্পষ্ট করে। যখন ক্ষমতা দীর্ঘ সময় ধরে সীমিত কয়েকজন কর্মকর্তার হাতে কেন্দ্রীভূত থাকে, তখন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সম্পদ বন্টন, ব্যবসায়িক সুবিধা এবং রাজনৈতিক সুযোগও ধীরে ধীরে একটি ছোট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যেতে শুরু করে। আর সেখানেই জন্ম নেয় আর একটি ভিন্ন ধরনের ক্ষমতার কাঠামো। এখানে ট্যাঙ্ক রাস্তা দখল করে না,
এখানে ইউনিফর্ম পরা জেনারেলের প্রয়োজন হয় না। এখানে নির্বাচনও থাকতে পারে, সংসদও থাকতে পারে, সংবিধানও থাকতে পারে। কিন্তু পর্দার আড়ালে রাষ্ট্রের প্রকৃত শক্তি ধীরে ধীরে জমা হতে থাকে অল্প কয়েকজন মানুষের হাতে। এমন মানুষ যাদের হাতে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, অর্থনীতির বিশাল অংশও কেন্দ্রীভূত থাকে। আর অনেক সময় দেখা যায় রাষ্ট্রের আইন পর্যন্ত তাদের স্বার্থের চারপাশে ঘুরতে শুরু করেছে। অধ্যায় 5, গুটি কয়েকের শাসন। 1911 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয় যে স্ট্যান্ডার্ড অয়েল নামের একটি কোম্পানিকে ভেঙে দিতে হবে, কারণ একটি মাত্র কর্পোরেশন এতটাই শক্তি হয়ে উঠেছিল যে সেটি পুরো বাজারকে প্রভাবিত করছিল। ঘটনাটি শুধু ব্যবসার ইতিহাস নয়, এটি একটি গভীর রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করে। যখন অর্থনৈতিক ক্ষমতা কয়েকজন মানুষের হাতে কেন্দ্রীভূত হয়, তখন সেই ক্ষমতা ধীরে ধীরে রাজনীতির ভিতরেও প্রবেশ করতে শুরু করে। এই পর্যায়ে আমরা এমন একটি শাসন ধারণার মুখোমুখি হই যেখানে রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতা এক জায়গায় থাকলেও প্রকৃত প্রভাব প্রায়ই অবস্থান করে অন্য কোথাও। অলিগার্কি এবং প্লুটোক্রেসি ঠিক সেই বাস্তবতাকেই বোঝায়। অলিগার্কি হলো এমন একটি ব্যবস্থা যেখানে অল্প কয়েকজন ক্ষমতাবান ব্যক্তি, পরিবার অথবা গোষ্ঠী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করে। অন্যদিকে প্লুটোক্রেসি শব্দটির অর্থ হল ধনীদের শাসন, অর্থাৎ সম্পদের মালিকানাই রাজনৈতিক প্রভাবের প্রধান উৎসে পরিণত হয়। বাস্তবে এই দুই ধারণা প্রায়ই একে অপরের সঙ্গে মিশে যায়। কাগজে কলমে একটি রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে, নির্বাচনও হতে পারে, সংসদও থাকতে পারে, কিন্তু যদি আইন, নীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থকে প্রতিফলিত করে, তাহলে রাজনৈতিক বিজ্ঞানীরা সেখানে অলিগার্কিক প্রবণতা খুঁজে দেখেন। আধুনিক আলোচনায় রাশিয়ার অলিগার্ক ব্যবস্থা একটি বহুল ব্যবহৃত উদাহরণ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1990-এর দশকে ব্যাপক বেসরকারীকরণের প্রক্রিয়ায় অল্প কিছু ব্যবসায়ী ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। সাংবাদিক ডেভিড হফম্যানের দ্য অলিগার্কস এবং ইতিহাসবিদ স্টিফেন কটকিনের গবেষণাগুলো দেখায় কিভাবে অর্থনৈতিক সম্পদ রাজনৈতিক প্রভাবের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন ক্ষমতার শ্রেণী তৈরি করেছিল। তবে অলিগার্কি শুধু রাশিয়ার বিষয় নয়, গণতান্ত্রিক দেশগুলোতেও এই প্রশ্ন নিয়মিত আলোচিত হয়, বিশেষ করে কর্পোরেট লবিং এর প্রসঙ্গে। লবিং নিজেই অবৈধ নয়, অনেক দেশে এটি একটি স্বীকৃত রাজনৈতিক প্রক্রিয়া। ব্যবসায়িক প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, পরিবেশবাদী গোষ্ঠী কিংবা নাগরিক সংগঠন আইন প্রণেতাদের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারে। কিন্তু বিতর্ক শুরু হয় তখন যখন আর্থিকভাবে শক্তিশালী গোষ্ঠীগুলো অন্যদের তুলনায় অনেক বেশি প্রবেশাধিকার এবং প্রভাব অর্জন করে। রাজনৈতিক বিজ্ঞানী মার্টিন গিলেন্স এবং বেঞ্জামিন পেজ তাদের আলোচিত গবেষণায় যুক্তি দিয়েছেন যে অর্থনৈতিকভাবে শক্তিশালী গোষ্ঠীগুলোর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে। যদিও এ নিয়ে একাডেমিক মহলে বিতর্ক রয়েছে, তবুও বিষয়টি আধুনিক গণতন্ত্র বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু সম্পদ কিভাবে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরিত হয়? প্রথমত, অর্থের মাধ্যমে তথ্যের প্রবাহকে প্রভাবিত করা যায়। মিডিয়া প্রতিষ্ঠান, প্রচারণা, গবেষণা, তহবিল অথবা জনমত গঠনকারী বিভিন্ন প্ল্যাটফর্মের ওপর প্রভাব বিস্তার করা সম্ভব হয়। দ্বিতীয়ত, অর্থের মাধ্যমে রাজনৈতিক প্রবেশাধিকার বাড়ানো যায়। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রায়ই নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান উপস্থাপন করার সুযোগ পায়, যা সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব নয়। তৃতীয়ত, অর্থনৈতিক শক্তি বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক শক্তিতে পরিণত হয়। একটি কোম্পানি যদি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের উৎস হয়, তাহলে তার সিদ্ধান্ত রাজনৈতিক গুরুত্ব অর্জন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে: সম্পদ নিজে কোনো সমস্যা নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিনিয়োগের জন্য ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু বৃহৎ প্রতিষ্ঠান প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান এবং জীবনমান বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। সমস্যা তৈরি হয় তখন যখন অর্থনৈতিক প্রতিযোগিতা কমে যায় এবং সম্পদ সীমিত কয়েকজনের হাতে অস্বাভাবিকভাবে কেন্দ্রীভূত হতে শুরু করে। অর্থনীতিবিদ টমাস পিকেটি
ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি গ্রন্থে সম্পদ বৈষম্যের দীর্ঘমেয়াদী প্রবণতা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তার যুক্তি হল, যদি সম্পদের কেন্দ্রীভবন নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে তাহলে রাজনৈতিক এবং সামাজিক ভারসাম্যের উপরও তার প্রভাব পড়তে পারে। এই বৈষম্যের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পৌঁছায়? এর উত্তর হল, যখন সম্পদের বড় অংশ সমাজের একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রীভূত হয়, তখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রেও অসমতা তৈরি হতে পারে। সমাজের এক অংশ দ্রুত এগিয়ে যায়, আরেক অংশ ধীরে ধীরে পিছিয়ে পড়ে। ফলে রাজনৈতিক অসন্তোষ বাড়তে পারে। মানুষের মধ্যে এই ধারণা জন্ম নিতে পারে যে রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করছে না। এখানেই অলিগার্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি দেখা যায়। এটি সবসময় প্রকাশ্যে আসে না। এখানে কোনো রাজা নেই, কোনো সামরিক কুচকাওয়াজ নেই, কোনো এক নায়কের বিশাল প্রতিকৃতিও নেই। বরং ক্ষমতা ছড়িয়ে থাকে বোর্ডরুম, কর্পোরেট দপ্তর, আর্থিক নেটওয়ার্ক এবং প্রভাবশালী কয়েকটি গোষ্ঠীর মধ্যে। বাইরে থেকে রাষ্ট্রকে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত গ্রহণের ভারসাম্য বদলে যেতে থাকে। তবে ইতিহাসে এমন কিছু মানুষও ছিলেন যারা বিশ্বাস করতেন এই সমস্যার মূল কারণ অন্য কোথাও। তাদের মতে বৈষম্য, শোষণ এবং সম্পদের কেন্দ্রীভবন কোনো দুর্ঘটনা নয়, বরং পুরো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই এই প্রবণতা নিহিত রয়েছে। 19 শতাব্দীতে একজন জার্মান চিন্তাবিদ এই তত্ত্বকে একটি সুসংগঠিত রূপ দেন। তার নাম কার্ল মার্কস। আর তার ধারণা পরবর্তী শতাব্দীতে এমন কিছু রাষ্ট্রের জন্ম দেয় যারা দাবি করেছিল তারা ধনীদের শাসনের অবসান ঘটিয়ে শ্রেণীহীন সমাজ নির্মাণ করবে। কিন্তু বাস্তবে সেই পরীক্ষার ফলাফল মানব ইতিহাসকে নিয়ে যায় সম্পূর্ণ নতুন এক বিতর্কের দিকে। অধ্যায় 6, আদর্শিক রাষ্ট্র, কমিউনিজম ও সমাজতন্ত্র। 1989 সালের নভেম্বর, বার্লিন প্রাচীর ভেঙে পড়ছে। হাজার হাজার মানুষ পূর্ব এবং পশ্চিম জার্মানির বিভাজন রেখা অতিক্রম করছে। কয়েক দশক ধরে যে ব্যবস্থাকে ইতিহাসের অবশ্যম্ভাবী ভবিষ্যৎ বলে প্রচার করা হয়েছিল তার ভিত্তি কাঁপতে শুরু করেছে। কিন্তু এখানেই একটি বিস্ময়কর বৈপরীত্য রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও কমিউনিজমের ধারণা পৃথিবী থেকে হারিয়ে যায়নি, বরং নতুন রূপে, নতুন কৌশলে কিছু রাষ্ট্রে তা এখনও টিকে আছে। কমিউনিজম এবং সমাজতন্ত্র আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক ধারণাগুলোর মধ্যে অন্যতম। এই চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিলেন কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস। 1848 সালে প্রকাশিত দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে তারা যুক্তি দেন যে মানব ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। একদিকে উৎপাদনের মালিক শ্রেণী, অন্যদিকে শ্রমজীবী শ্রেণী। মার্কসের তত্ত্ব অনুযায়ী পুঁজিবাদ ধীরে ধীরে এমন বৈষম্য তৈরি করবে যেখানে সম্পদ ক্রমশ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হবে। শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণী বিদ্রোহ করবে, ব্যক্তিগত মালিকানার অবসান ঘটবে, উৎপাদনের উপায় সমাজের নিয়ন্ত্রণে আসবে এবং দীর্ঘমেয়াদে একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। তাত্ত্বিকভাবে এই ধারণার লক্ষ্য ছিল অর্থনৈতিক সমতা, কিন্তু বাস্তব প্রয়োগ অনেক বেশি জটিল হয়ে ওঠে। 20 শতকে সোভিয়েত ইউনিয়ন, মাও যুগের চীন, কিউবা এবং ভিয়েতনাম সহ বিভিন্ন রাষ্ট্র কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক কাঠামো অনুসরণ করে। তাদের যুক্তি ছিল রাষ্ট্র জনগণের প্রতিনিধিত্ব করবে এবং সম্পদের বন্টন আরও ন্যায্য করবে। প্রথম দিকে কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখা যায়। ব্যাপক সাক্ষরতা কর্মসূচি, স্বাস্থ্যসেবার বিস্তার এবং দ্রুত শিল্পায়নের উদাহরণ বিভিন্ন দেশে পাওয়া যায়। কিউবার স্বাস্থ্য ব্যবস্থা এবং ভিয়েতনামের শিক্ষা ও মানব উন্নয়ন সূচকের অগ্রগতি নিয়ে বহু গবেষণা হয়েছে। কিন্তু একই সঙ্গে আরেকটি প্রবণতাও দেখা যায়। মার্কস যে শ্রেণীহীন সমাজের কথা বলেছিলেন, বাস্তবে অনেক কমিউনিস্ট রাষ্ট্রে ক্ষমতা ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের হাতে কেন্দ্রীভূত হতে শুরু করে। কারণ একটি মৌলিক প্রশ্ন সামনে আসে, যদি রাষ্ট্র সমস্ত উৎপাদন, সম্পদ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, তাহলে সেই রাষ্ট্রকে কে নিয়ন্ত্রণ করবে? বাস্তবে বহু ক্ষেত্রে উত্তর ছিল একটি দল। এভাবেই অনেক কমিউনিস্ট রাষ্ট্রে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। বিরোধী রাজনৈতিক দল সীমিত হয়ে যায় অথবা সম্পূর্ণ নিষিদ্ধ হয়। রাষ্ট্র এবং শাসক দলের মধ্যে পার্থক্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে। এখান থেকেই
সেন্সরশিপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন একটি দল নিজেকে সমাজের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে, তখন ভিন্ন মতকে অনেক সময় রাজনৈতিক বিরোধিতা নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। ফলে সংবাদ মাধ্যম, একাডেমিক গবেষণা এবং জনমতের উপর বিভিন্ন মাত্রার নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। রাজনৈতিক দার্শনিক হান্না অ্যারেন্ট এবং ইতিহাসবিদ রবার্ট সার্ভিস সহ বহু গবেষক যুক্তি দিয়েছেন যে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীভবন প্রায়ই মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আলোচনার দাবি রাখে। সেটি হল চীন। চীন নিজেকে কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে পরিচয় দেয়। দেশটির শাসক দল হল চাইনিজ কমিউনিস্ট পার্টি। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে চীনের বাস্তব মডেল ঐতিহ্যগত সোভিয়েত ধাঁচের পরিকল্পিত অর্থনীতি থেকে অনেক ভিন্ন। 1978 সালে দেং শিয়াওপিং এর সংস্কারের পর চীন বাজার ভিত্তিক অর্থনীতির বিভিন্ন উপাদান গ্রহণ করতে শুরু করে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হয়, বেসরকারি উদ্যোগকে সীমিত পরিসরে অনুমোদন দেওয়া হয়। ফলাফল ছিল অসাধারণ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত কয়েক দশকে শত শত মিলিয়ন মানুষ চীনে দারিদ্র্য সীমার ওপরে উঠে এসেছে। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। উৎপাদন, অবকাঠামো এবং রপ্তানিতে চীন বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এই সাফল্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্যও রয়েছে। অর্থনীতি আংশিকভাবে বাজার ভিত্তিক হলেও রাজনৈতিক ক্ষমতা এখনও কেন্দ্রীভূত। অর্থাৎ অর্থনৈতিক উদারীকরণ এবং রাজনৈতিক বহুদলীয়তার মধ্যে সরাসরি সম্পর্ক সবসময় তৈরি হয়নি। এই বাস্তবতা রাজনৈতিক বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। দীর্ঘমেয়াদী কি অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক উদারীকরণের দিকে নিয়ে যাবে, নাকি একটি শক্তিশালী একদলীয় রাষ্ট্র বাজার অর্থনীতির কিছু সুবিধা গ্রহণ করেও রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও ইতিহাস দেয়নি। কারণ কমিউনিজম এবং সমাজতন্ত্র নিয়ে বিতর্ক শুধু অতীতের নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতেরও বিতর্ক। অর্থনৈতিক সমতা কতটা গুরুত্বপূর্ণ? রাষ্ট্রের ভূমিকা কতটা বড় হওয়া উচিত? ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তার মধ্যে ভারসাম্য কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে পৃথিবীর কিছু রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল। তারা বলল, মানুষের তৈরি মতাদর্শ নয়, ঈশ্বর প্রদত্ত নির্দেশনাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। সেখানে আইন প্রণয়নের উৎস সংসদ নয়, সেখানে চূড়ান্ত বৈধতার উৎস ভোট নয়, সেখানে রাষ্ট্রের ক্ষমতা এবং ধর্মীয় কর্তৃত্ব একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যা রাজনৈতিক ইতিহাসে আরেকটি স্বতন্ত্র শাসন ব্যবস্থার জন্ম দেয়। অধ্যায় 7, ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামো। 1534 সালে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি রোমান ক্যাথলিক চার্চের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে নিজেকে ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ প্রধান ঘোষণা করেন। একটি ধর্মীয় সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়। ইতিহাসের এই ঘটনা একটি মৌলিক সত্যকে সামনে আনে। ধর্ম এবং রাষ্ট্র কখনো কখনো এত গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় যে তাদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা থেকেই জন্ম নেয় থিওক্রেসি বা ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামো। থিওক্রেসি হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার বৈধতা ধর্মীয় নীতি, ধর্মগ্রন্থ অথবা ধর্মীয় কর্তৃপক্ষ থেকে আসে। এখানে আইন, নীতি এবং সামাজিক নিয়ম অনেকাংশে ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়। গণতন্ত্রে জনগণ চূড়ান্ত বৈধতার উৎস। রাজতন্ত্রে সেই উৎস হতে পারে বংশানুক্রম, কিন্তু থিওক্রেসিতে চূড়ান্ত বৈধতা দাবি করা হয় ঐশ্বরিক বা ধর্মীয় কর্তৃত্বের ভিত্তিতে। আধুনিক বিশ্বের আলোচিত উদাহরণগুলোর মধ্যে রয়েছে ইরান, ভ্যাটিকান সিটি এবং আফগানিস্তান। তবে এই তিনটি রাষ্ট্র একই ধরনের নয়। তাদের ইতিহাস, ধর্মীয় কাঠামো এবং রাজনৈতিক বাস্তবতা পরস্পরের থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। এখানে পোপ ধর্মীয় এবং রাজনৈতিক উভয় নেতৃত্বের কেন্দ্রবিন্দু, কিন্তু ছোট ভৌগোলিক পরিসর এবং বিশেষ উদ্দেশ্যের কারণে এর রাজনৈতিক বাস্তবতা বৃহৎ জাতিরাষ্ট্রের তুলনায় ভিন্ন। অন্যদিকে ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর একটি অনন্য কাঠামো গড়ে ওঠে।
সেখানে নির্বাচিত সংসদ এবং রাষ্ট্রপতি থাকলেও ধর্মীয় নেতৃত্বের একটি বিশেষ স্তর রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষক এরভান্ড আব্রাহামিয়ানের আ হিস্ট্রি অব মডার্ন ইরান গ্রন্থে এই ব্যবস্থার বিকাশ নিয়ে বিশদ আলোচনা পাওয়া যায়। আফগানিস্তানের ক্ষেত্রেও ধর্মীয় ব্যাখ্যা এবং রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি রাষ্ট্রের প্রেক্ষাপট আলাদা হওয়ায় তাদের একই কাঠামোর মধ্যে ব্যাখ্যা করা যথাযথ নয়। কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা টিকে থাকে কিভাবে? প্রথমত, ধর্ম সমাজে গভীর নৈতিক বৈধতা প্রদান করতে পারে। যখন কোনো রাষ্ট্র নিজেকে ধর্মীয় মূল্যবোধের রক্ষক হিসেবে উপস্থাপন করে, তখন নাগরিকদের একটি অংশ সেই রাষ্ট্রকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং নৈতিক কর্তৃত্ব হিসেবেও দেখতে পারে। দ্বিতীয়ত, ধর্ম একটি শক্তিশালী সামাজিক পরিচয় তৈরি করে। ভাষা, সংস্কৃতি, জাতিগত পরিচয় কিংবা রাজনৈতিক মতাদর্শের মতো ধর্মও মানুষের মধ্যে ঐক্যের অনুভূতি সৃষ্টি করতে পারে। ফলে রাষ্ট্র সামাজিক স্থিতিশীলতার জন্য ধর্মীয় পরিচয়কে ব্যবহার করতে পারে। এই ব্যবস্থার সমর্থকেরা যুক্তি দেন যে ধর্মীয় নীতি নির্ভর রাষ্ট্রে সামাজিক শৃঙ্খলা তুলনামূলকভাবে শক্তিশালী হতে পারে। অনেক ক্ষেত্রে পরিবার, সম্প্রদায় এবং সামাজিক দায়বদ্ধতার মতো মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে এটি সামাজিক অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু রাজনৈতিক বিজ্ঞান এখানেই আরেকটি প্রশ্ন তোলে। যদি রাষ্ট্রের আইন ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে হয়, তাহলে সেই ব্যাখ্যা নির্ধারণ করবে কে? একই ধর্মের ভেতরেও বিভিন্ন মত, ধারা এবং ব্যাখ্যা থাকতে পারে। ফলে রাজনৈতিক ক্ষমতা প্রায়ই ধর্মীয় ব্যাখ্যার কর্তৃত্বের সঙ্গেও যুক্ত হয়ে যায়। তখন ধর্মীয় বিতর্ক শুধু ধর্মীয় থাকে না, সেটি রাজনৈতিক বিতর্কেও পরিণত হয়। এখানেই ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন সামনে আসে। যদি কোনো নাগরিক রাষ্ট্র অনুমোদিত ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে একমত না হন, তাহলে তার অবস্থান কি হবে? যদি কোনো ব্যক্তি ভিন্ন ধর্ম অনুসরণ করেন অথবা কোনো ধর্ম অনুসরণ না করেন, তাহলে তার নাগরিক অধিকার কিভাবে নির্ধারিত হবে? মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের প্রশ্নগুলো তাই ধর্মভিত্তিক রাষ্ট্র নিয়ে আলোচনার কেন্দ্রে অবস্থান করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে প্রায়ই দেখা যায় যে ধর্মীয় কর্তৃত্ব ও ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অন্যদিকে ধর্মীয় রাষ্ট্রের সমর্থকেরা পাল্টা যুক্তি দেন যে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ব্যবস্থাও সব সমস্যার সমাধান করতে পারেনি। সামাজিক বিচ্ছিন্নতা, মূল্যবোধের সংকট এবং সাংস্কৃতিক দ্বন্দ্বের মতো বিষয়গুলো আধুনিক রাষ্ট্রগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই তাদের মতে ধর্ম জনজীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কারণেই থিওক্রেসি নিয়ে বিতর্ক এত জটিল। এটি শুধু রাজনীতির প্রশ্ন নয়, এটি নৈতিকতা, পরিচয়, সংস্কৃতি, স্বাধীনতা এবং সামাজিক স্থিতিশীলতার প্রশ্নও। ইতিহাস দেখায় ধর্ম সমাজকে একত্রিত করার শক্তি হতে পারে, আবার একই সঙ্গে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যুক্ত হলে সেটি নিয়ন্ত্রণের একটি কার্যকর উপকরণেও পরিণত হতে পারে। ফলাফল নির্ভর করে ক্ষমতার কাঠামো, আইন এবং প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠিত হচ্ছে তার উপর। কিন্তু একবিংশ শতাব্দীর রাজনৈতিক ইতিহাসে আরেকটি প্রবণতা দ্রুত শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। বাইরে থেকে সেখানে নির্বাচন আছে, সংবিধান আছে, সংসদ আছে, বিরোধী দলও আছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা দেখে বলেন এটি একটি গণতন্ত্র। কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে। আইন ব্যবহার করেই বিরোধীদের সীমিত করা হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্র ক্রমশ অসম হয়ে ওঠে। আর তখন রাজনৈতিক বিজ্ঞানীরা একটি নতুন শব্দ ব্যবহার করতে শুরু করেন, ইলিবারেল ডেমোক্রেসি। অধ্যায় ৮, হাইব্রিড বা মিশ্র শাসন ব্যবস্থা। 1930-এর দশকে ইউরোপের বেশ কয়েকটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংসদও ছিল, সংবিধানও ছিল, আদালতও ছিল। কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই সেই রাষ্ট্রগুলোর অনেকগুলোতে কার্যকর গণতন্ত্র প্রায় বিলীন হয়ে যায়। ইতিহাসের এই অভিজ্ঞতা একটি অস্বস্তিকর সত্য সামনে আনে। কোনো দেশে নির্বাচন থাকা মানেই সে দেশ পুরোপুরি গণতান্ত্রিক এমন নিশ্চয়তা নেই।
এই বাস্তবতা বোঝার জন্য রাজনৈতিক বিজ্ঞানীরা একটি বিশেষ ধারণা ব্যবহার করেন, ইলিবারেল ডেমোক্রেসি। বাংলায় বলা হয় হাইব্রিড বা মিশ্র শাসন ব্যবস্থা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে গণতন্ত্রের বাহ্যিক কাঠামো বিদ্যমান থাকে, নির্বাচন হয়, রাজনৈতিক দল থাকে, সংবিধান কার্যকর থাকে, কিন্তু একই সঙ্গে ক্ষমতা ধীরে ধীরে এমনভাবে কেন্দ্রীভূত হয় যে বাস্তব প্রতিযোগিতা, স্বাধীন প্রতিষ্ঠান এবং বিরোধী মতের ক্ষেত্র সংকুচিত হতে শুরু করে। অর্থাৎ ভোট আছে কিন্তু ক্ষমতার লড়াই সমান নয়। এই ধারণাটি বিশেষভাবে আলোচনায় আসে রাজনৈতিক বিশ্লেষক ফারিদ জাকারিয়ার লেখার মাধ্যমে। তার দ্য ফিউচার অফ ফ্রিডম গ্রন্থে তিনি যুক্তি দেন যে গণতান্ত্রিক নির্বাচন এবং নাগরিক স্বাধীনতা সবসময় একসঙ্গে বিকশিত হয় না। একটি রাষ্ট্রে নির্বাচন থাকতে পারে, কিন্তু একই সঙ্গে স্বাধীনতার পরিধি সীমিত হতে পারে। আধুনিক বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা যেমন ফ্রিডম হাউস, ভিডেম ইনস্টিটিউট এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই ধরনের ব্যবস্থাকে বিশ্লেষণের জন্য আলাদা শ্রেণীতে অন্তর্ভুক্ত করে। তুরস্ক এবং হাঙ্গেরি এই আলোচনায় প্রায়ই উল্লেখিত হয়। যদিও প্রতিটি দেশের ইতিহাস এবং রাজনৈতিক বাস্তবতা ভিন্ন, তবুও গবেষকেরা লক্ষ্য করেন যে নির্বাচনী কাঠামো বজায় রেখেও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রকে আরও শক্তিশালী করার প্রবণতা দেখা যেতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ধরনের ব্যবস্থা টিকে থাকে কিভাবে? প্রথম উত্তর হলো আইন ব্যবহার করে। একনায়কতন্ত্রে বিরোধীদের সরাসরি নিষিদ্ধ করা হতে পারে, কিন্তু হাইব্রিড ব্যবস্থায় অনেক সময় আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক প্রতিযোগিতা সীমিত করা হয়। নতুন নিয়ম, প্রশাসনিক বাধা, গণমাধ্যম সম্পর্কিত আইন বা নিরাপত্তা সংক্রান্ত বিধানের মাধ্যমে বিরোধী শক্তির কাজ কঠিন হয়ে উঠতে পারে। বাইরে থেকে সবকিছু বৈধ জায়গায়, কিন্তু বাস্তবে রাজনৈতিক মাঠ সমান থাকে না। দ্বিতীয় উত্তর হলো প্রতিষ্ঠানগত প্রভাব। গণতান্ত্রিক রাষ্ট্রে আদালত, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। কিন্তু যদি এসব প্রতিষ্ঠানের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের স্বাধীনতা ধীরে ধীরে কমে যেতে পারে। এই প্রক্রিয়া সাধারণত হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে ঘটে, বছরের পর বছর ধরে ঘটে, এবং অনেক নাগরিক প্রথম দিকে পরিবর্তনটি স্পষ্টভাবে বুঝতেও পারেন না। তৃতীয় উত্তর হলো জনসমর্থন। হাইব্রিড ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি সব সময় জনগণের সম্পূর্ণ বিরোধিতার মুখে টিকে থাকে না। অনেক ক্ষেত্রে সরকার অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো নির্মাণ অথবা রাজনৈতিক স্থিতিশীলতার যুক্তি সামনে আনে। এখানেই সিঙ্গাপুরের উদাহরণটি প্রায়ই আলোচনায় আসে। সিঙ্গাপুরকে অনেক গবেষক সরাসরি একনায়কতন্ত্র বলেন না, আবার পশ্চিমা ধাঁচের পূর্ণ উদার গণতন্ত্রও বলেন না। দেশটি দীর্ঘদিন ধরে শক্তিশালী প্রশাসন, কঠোর আইন প্রয়োগ এবং অর্থনৈতিক দক্ষতার জন্য পরিচিত। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সূচকের তথ্য অনুযায়ী সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উচ্চ আয়ের অর্থনীতি। দুর্নীতি নিয়ন্ত্রণ, অবকাঠামো এবং ব্যবসা বান্ধব পরিবেশেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতার পরিসর, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রের প্রভাবের মাত্রা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রশ্নও তুলেছেন। এই কারণেই সিঙ্গাপুরের মডেল নিয়ে বিতর্ক এত দীর্ঘস্থায়ী। একদল বলেন উন্নয়ন এবং স্থিতিশীলতা সর্বাধিক গুরুত্বপূর্ণ, অন্য দল বলেন অর্থনৈতিক সাফল্য রাজনৈতিক স্বাধীনতার বিকল্প হতে পারে না। হাইব্রিড ব্যবস্থার শক্তি এখানেই। এটি মানুষের সামনে একটি আপাত সমঝোতার প্রস্তাব দেয়। পূর্ণ গণতন্ত্র নয়, পূর্ণ একনায়কতন্ত্রও নয়, বরং এমন একটি কাঠামো যেখানে সীমিত রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইতিহাস দেখায় এই ভারসাম্য ধরে রাখা অত্যন্ত কঠিন, কারণ ক্ষমতা স্বভাবতই আরও ক্ষমতা চায়। আর যখন বিরোধী কণ্ঠস্বর দুর্বল হতে শুরু করে, তখন ভুল সিদ্ধান্ত সংশোধনের পথও সংকুচিত হয়ে আসে। ঠিক এখানেই রাজনৈতিক বিজ্ঞানের একটি গভীর প্রশ্ন জন্ম নেয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জনপ্রিয়তা, নির্বাচন নাকি দক্ষতা? যদি দেশের অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রযুক্তিগত উন্নয়নের দায়িত্ব নির্বাচিত রাজনীতিবিদদের পরিবর্তে সরাসরি বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়,
তাহলে কি হবে? যদি মন্ত্রীদের জায়গায় বসেন প্রকৌশলী, যদি রাজনৈতিক নেতাদের বদলে সিদ্ধান্ত নেন অর্থনীতিবিদ, যদি আবেগের পরিবর্তে প্রতিটি নীতি নির্ধারিত হয় তথ্য, অ্যালগোরিদম এবং পরিসংখ্যান দিয়ে, তাহলে কি রাষ্ট্র আরও কার্যকর হবে, নাকি সেই মুহূর্তে গণতন্ত্রের আরেকটি মৌলিক উপাদান হারিয়ে যাবে? কারণ 20 শতকের শেষ ভাগ থেকে এবং একবিংশ শতাব্দীতে প্রবেশের পর একটি নতুন ধারণা ধীরে ধীরে বিশ্বজুড়ে গুরুত্ব পেতে শুরু করে। তার নাম টেকনোক্রেসি, বিশেষজ্ঞদের শাসন। অধ্যায় 9, টেকনোক্রেসি ও বিশেষজ্ঞদের শাসন। 1969 সালের 20 জুলাই মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। এই অর্জন কোনো নির্বাচন প্রচারণার ফল ছিল না। এটি সম্ভব হয়েছিল হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ এবং প্রযুক্তিবিদের দীর্ঘ গবেষণার মাধ্যমে। সেই মুহূর্তে একটি প্রশ্ন বহু মানুষের মনে জন্ম নেয়। যদি মানুষকে চাঁদে পৌঁছে দেওয়া বিশেষজ্ঞদের হাতে সম্ভব হয়, তাহলে একটি দেশ পরিচালনার দায়িত্বও কি বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া উচিত নয়? এই প্রশ্ন থেকেই টেকনোক্রেসি ধারণার জন্ম। টেকনোক্রেসি হলো এমন একটি শাসন ব্যবস্থার ধারণা যেখানে রাজনৈতিক জনপ্রিয়তার পরিবর্তে বিশেষজ্ঞ জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়। এখানে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাজনীতিবিদদের বদলে বিজ্ঞানী, প্রকৌশলী, অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা প্রধান ভূমিকা পালন করেন। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বর্তমান বিশ্বের কোথাও পূর্ণাঙ্গ টেকনোক্রেটিক রাষ্ট্র নেই, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে টেকনোক্রেট সরকার দেখা গেছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট, ঋণ সংকট বা রাজনৈতিক অচলাবস্থার সময়। ইতালিতে মারিও মন্টির সরকার কিংবা গ্রিসে লুকাস পাপাদেমোসের নেতৃত্বাধীন প্রশাসনকে প্রায়ই টেকনোক্রেট সরকারের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। টেকনোক্রেসির মূল ধারণা খুবই সরল। যদি একটি সেতু নির্মাণ করতে হয়, তাহলে কি ভোটের মাধ্যমে প্রকৌশলী নির্বাচন করা হবে? যদি একটি জটিল অস্ত্রোপচার করা হয়, তাহলে কি হাসপাতালের পরিচালক নির্বাচন করে সার্জন নির্ধারণ করা হবে? অবশ্যই নয়। সেক্ষেত্রে সবচেয়ে দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হবে। টেকনোক্রেটদের যুক্তি হল রাষ্ট্র পরিচালনাও একই রকম একটি জটিল কাজ। অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, নগর পরিকল্পনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে যে শুধুমাত্র রাজনৈতিক জনপ্রিয়তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মতে নীতি নির্ধারণের ভিত্তি হওয়া উচিত তথ্য, আবেগ নয় পরিসংখ্যান, স্লোগান নয় গবেষণালব্ধ ফলাফল, জনমতের সাময়িক ঢেউ নয়। এই ধারণার একটি বাস্তব সুবিধা রয়েছে। বিশেষজ্ঞরা সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে পারেন। তারা নির্বাচনী চক্রের সীমাবদ্ধতায় সবসময় আবদ্ধ থাকেন না। একজন জলবায়ু বিজ্ঞানী আগামী 30 বছরের পরিবেশগত ঝুঁকি বিবেচনা করতে পারেন। একজন অর্থনীতিবিদ 10 বছরের রাজস্ব কাঠামো বিশ্লেষণ করতে পারেন। একজন নগর পরিকল্পনাবিদ 50 বছরের জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস ব্যবহার করতে পারেন। কোভিড-19 মহামারীর সময় এই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বের বহু সরকার ভাইরোলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরিসংখ্যানবিদদের পরামর্শের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়েছিল। লকডাউন, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্য বিষয়ক নীতিগুলোর পেছনে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অভিজ্ঞতার পর অনেকের কাছে টেকনোক্রেসির ধারণা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক। কারণ রাষ্ট্র কেবল একটি প্রকৌশলগত প্রকল্প নয়, রাষ্ট্র মানুষের সমষ্টি। আর মানুষ শুধু তথ্য দ্বারা পরিচালিত হয় না। মানুষ আবেগ, সংস্কৃতি, ইতিহাস, ধর্ম, পরিচয় এবং সামাজিক অভিজ্ঞতা দ্বারাও প্রভাবিত হয়। এখানেই টেকনোক্রেসির সবচেয়ে বড় সীমাবদ্ধতা সামনে আসে। একজন বিশেষজ্ঞ কোনো অর্থনৈতিক নীতি যে কার্যকর হবে তা প্রমাণ করতে পারেন, কিন্তু সেই নীতি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর কী ধরনের মানসিক এবং রাজনৈতিক প্রভাব ফেলবে সেটি সবসময় সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। ধরা যাক একটি অর্থনৈতিক সংস্কার
দীর্ঘমেয়াদে লাভজনক হবে, কিন্তু স্বল্প মেয়াদে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞ হয়তো বলবেন এটি অর্থনৈতিকভাবে যৌক্তিক, কিন্তু সেই মানুষেরা কি অনুভব করবে? তাদের পরিবার কিভাবে বাঁচবে? তাদের সামাজিক নিরাপত্তা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর সবসময় কোনো গাণিতিক মডেলের মধ্যে পাওয়া যায় না। রাজনীতি মূলত এই ভারসাম্য তৈরির শিল্প। রাজনীতি শুধু দক্ষতার বিষয় নয়, এটি গ্রহণযোগ্যতার বিষয়ও। আর এখানেই নির্বাচিত প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রায়ই এমন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন যাদের কণ্ঠস্বর হয়তো কোনো গবেষণাপত্রে ধরা পড়ে না। আরেকটি সমস্যা হলো বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ থাকে। সব অর্থনীতিবিদ একই নীতি সমর্থন করেন না, সব জলবায়ু বিশেষজ্ঞ একই কৌশল প্রস্তাব করেন না, সব প্রকৌশলী একই প্রযুক্তিগত সমাধানে একমত হন না। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কে? একজন বিশেষজ্ঞ, এক দল বিশেষজ্ঞ, নাকি জনগণ? এই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়। এই কারণেই বাস্তব বিশ্বে অধিকাংশ রাষ্ট্র একটি মিশ্র পদ্ধতি অনুসরণ করে। নির্বাচিত রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ ব্যবহার করেন। এক অর্থে আধুনিক রাষ্ট্রগুলো গণতন্ত্র এবং টেকনোক্রেসির মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির অগ্রগতি এই বিতর্ককে আরও জটিল করে তুলছে। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডে কোটি কোটি তথ্য বিশ্লেষণ করতে পারে। অ্যালগরিদম মানুষের চেয়েও দ্রুত প্যাটার্ন শনাক্ত করতে পারে। মেশিন বড় অর্থনৈতিক মডেল পূর্বাভাস দিতে পারে। এবং হঠাৎ করেই একটি নতুন প্রশ্ন রাজনৈতিক দর্শনের কেন্দ্রে এসে দাঁড়ায়। যদি বিশেষজ্ঞদের চেয়েও দক্ষ কোনো সিস্টেম তৈরি হয়, যদি ভবিষ্যতে সরকারগুলো মানুষের বদলে অ্যালগরিদমের পরামর্শ অনুসরণ করতে শুরু করে, যদি একটি রাষ্ট্রের বাজেট, করনীতি, আইন শৃঙ্খলা কিংবা এমনকি বিচার ব্যবস্থার কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়, তখন কি আমরা বিশেষজ্ঞদের শাসন থেকে আরও এক ধাপ এগিয়ে যাব? নাকি মানব সভ্যতা এমন এক যুগে প্রবেশ করবে যেখানে রাষ্ট্র পরিচালনার ধারণাটি সম্পূর্ণ বদলে যাবে? অধ্যায় 10, ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং উপসংহার। 2018 সালে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। কারণ প্রশ্ন উঠেছিল, একটি বেসরকারি প্রযুক্তি কোম্পানি কি কোটি কোটি মানুষের তথ্য, আচরণ এবং মতামতের উপর এমন প্রভাব বিস্তার করতে পারে যা একসময় শুধু রাষ্ট্রের পক্ষেই সম্ভব ছিল? এই ঘটনাটি একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। একবিংশ শতাব্দীতে ক্ষমতা শুধু সরকারগুলোর হাতে নেই, তথ্যের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা। আর সেই ক্ষমতার একটি বড় অংশ এখন প্রযুক্তির জগতে অবস্থান করছে। মানব সভ্যতার ইতিহাসে আমরা ইতিমধ্যে গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিক শাসন, অলিগার্কি, কমিউনিজম, ধর্মভিত্তিক রাষ্ট্র এবং টেকনোক্রেসির মতো নানা মডেল দেখেছি। কিন্তু আগামী 50 বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত আরেকটি: ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে কে? নির্বাচিত রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, নাকি অ্যালগরিদম? এই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়, কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত এবং অর্থনৈতিক প্রবণতা কিছু সম্ভাব্য দিক নির্দেশ করছে। প্রথম সম্ভাবনা হল কর্পোরেট স্টেটের উত্থান। এখানে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিলীন হয়ে যায় না, কিন্তু বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কর্পোরেশন এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। আজ বিশ্বের কিছু বৃহৎ প্রযুক্তি প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা বহু দেশের জনসংখ্যার চেয়েও বেশি। তারা মানুষের যোগাযোগ, তথ্য সংগ্রহ, বিনোদন, ব্যবসা এবং কখনো কখনো রাজনৈতিক বিতর্কের প্ল্যাটফর্মও নিয়ন্ত্রণ করে। ফলে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। অনেক সরকার তাদের নাগরিকদের সম্পর্কে যত তথ্য জানে, কিছু প্রযুক্তি কোম্পানি তারও বেশি তথ্য সংগ্রহ করতে পারে। এখানে প্রশ্নটি প্রযুক্তির নয়, প্রশ্নটি ক্ষমতার। যদি তথ্য নতুন যুগের সম্পদ হয়, তাহলে সেই তথ্যের মালিকানা রাজনৈতিক প্রভাবও সৃষ্টি করবে। দ্বিতীয় সম্ভাবনা আরও আলোচিত, সেটি হলো এআই গভর্নেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে চিকিৎসা, অর্থনীতি, আবহাওয়া পূর্বাভাস, শিল্প উৎপাদন এবং প্রতিরক্ষা পরিকল্পনায়
ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে সরকারগুলো হয়তো করনীতি, যানবাহন ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, জলবায়ু ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয় বিশ্লেষণে আরও উন্নত এআই সিস্টেম ব্যবহার করবে। এই ধারণার সমর্থকেরা যুক্তি দেন যে মানুষ আবেগপ্রবণ, মানুষ ভুল করে, মানুষ পক্ষপাত দুষ্ট হতে পারে, কিন্তু একটি উন্নত অ্যালগরিদম কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে তুলনামূলকভাবে দ্রুত এবং ধারাবাহিক সিদ্ধান্ত দিতে পারে। ধরা যাক একটি শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। একজন কর্মকর্তা হয়তো সীমিত তথ্য ব্যবহার করবেন, কিন্তু একটি এআই সিস্টেম বাস্তব সময়ের কোটি কোটি ডাটা বিশ্লেষণ করে আরও কার্যকর সমাধান দিতে পারে। একই যুক্তি অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং শক্তি ব্যবস্থাপনাতেও প্রয়োগ করা হয়, কিন্তু এখানেই একটি মৌলিক সমস্যা রয়েছে। অ্যালগরিদম সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু মূল্যবোধ নির্ধারণ করতে পারে কি? একটি সমাজ কি স্বাধীনতাকে অগ্রাধিকার দেবে নাকি নিরাপত্তাকে? একটি রাষ্ট্র কি প্রবৃত্তিকে অগ্রাধিকার দেবে নাকি সমতাকে? একটি শহরের বাজেট হাসপাতালের পেছনে ব্যয় হবে নাকি প্রতিরক্ষার পেছনে? এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান একা দিতে পারে না। এগুলো রাজনৈতিক এবং নৈতিক প্রশ্ন, আর নৈতিকতার কোনো সর্বজনীন অ্যালগরিদম এখনো তৈরি হয়নি। আরেকটি উদ্বেগ হলো নজরদারি। প্রযুক্তি যত উন্নত হবে, নাগরিকদের পর্যবেক্ষণ করার সক্ষমতাও তত বাড়বে। মুখ শনাক্তকরণ প্রযুক্তি, স্মার্ট ক্যামেরা, ডিজিটাল পরিচয়পত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ রাষ্ট্রকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি তথ্য দিতে পারে। একই প্রযুক্তি অপরাধ কমাতে সাহায্য করতে পারে, আবার একই প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকিও হতে পারে। অর্থাৎ প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, তার প্রভাব নির্ভর করবে কে এটি ব্যবহার করছে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করছে তার উপর। এই কারণেই আগামী 50 বছরে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত প্রযুক্তি নিয়ে নয়, বরং জবাবদিহিতা নিয়ে। যদি একটি এআই ভুল সিদ্ধান্ত দেয়, দায়ী হবে কে? প্রোগ্রামার, সরকার, নাকি অ্যালগরিদম নিজেই? আর যদি কোনো প্রযুক্তি কোম্পানি একটি রাষ্ট্রের অর্থনীতি বা তথ্য প্রবাহের উপর এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে সরকারও তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে? ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট দেখা যায়। মানুষ বারবার নতুন শাসন ব্যবস্থা তৈরি করেছে। প্রতিবারই দাবি করা হয়েছে এবার হয়তো চূড়ান্ত সমাধান পাওয়া গেছে। রাজারা সেই দাবি করেছিলেন, বিপ্লবীরাও করেছিলেন, একনায়কেরাও করেছিলেন, বিশেষজ্ঞরাও করেছিলেন, কিন্তু বাস্তবতা আরও জটিল। কোনো শাসন ব্যবস্থা নিখুঁত নয়। প্রত্যেক ব্যবস্থার নিজস্ব শক্তি আছে, নিজস্ব দুর্বলতাও আছে। গণতন্ত্র স্বাধীনতা দেয়, কিন্তু পপুলিজমের ঝুঁকি তৈরি করে। রাজতন্ত্র স্থিতিশীলতা দিতে পারে, কিন্তু উত্তরাধিকার ভিত্তিক ক্ষমতার প্রশ্ন তোলে। একনায়কতন্ত্র দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু স্বাধীনতার মূল্য দাবি করে। টেকনোক্রেসি দক্ষতা বাড়াতে পারে, কিন্তু মানবিক বাস্তবতাকে উপেক্ষা করতে পারে। আর ভবিষ্যতের এআই ভিত্তিক শাসন হয়তো অভূতপূর্ব কার্যকারিতা এনে দিতে পারে, কিন্তু একই সঙ্গে এমন ক্ষমতার জন্ম দিতে পারে যার তুলনা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সম্ভবত আগামী 50 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হবে না কোন ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী, বরং কোন ব্যবস্থা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে সক্ষম। কারণ ইতিহাসের প্রতিটি অধ্যায়, প্রতিটি রাজা, প্রতিটি বিপ্লব, প্রতিটি নির্বাচন, প্রতিটি সেনাশাসক এবং প্রতিটি মতাদর্শ শেষ পর্যন্ত আমাদের একই শিক্ষা দিয়ে যায়। সমস্যা সব সময় ক্ষমতা অর্জনের মধ্যে ছিল না। সমস্যা ছিল ক্ষমতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং হয়তো ভবিষ্যতের পৃথিবীতেও সেই লড়াই কখনো শেষ হবে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দীর্ঘ অডিও ডকুমেন্টারি। গণতন্ত্র থেকে রাজতন্ত্র, একনায়কতন্ত্র থেকে সামরিক শাসন, অলিগার্কি থেকে কমিউনিজম, ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে টেকনোক্রেসি, আর সেখান থেকে ভবিষ্যতের এআই চালিত শাসন ব্যবস্থা। এই পুরো যাত্রায় আমরা একটি বিষয় বারবার দেখেছি, কোনো শাসন ব্যবস্থা সম্পূর্ণ নিখুঁত নয়। প্রতিটি ব্যবস্থার কিছু শক্তি আছে, প্রতিটি ব্যবস্থার
কিছু দুর্বলতাও আছে। ইতিহাস আসলে ভালো আর খারাপের সরল গল্প নয়। ইতিহাস হলো সিদ্ধান্ত, পরিণতি এবং ক্ষমতার ব্যবহারের গল্প। তাই এই ডকুমেন্টারির উদ্দেশ্য কোনো দেশ, সরকার, রাজনৈতিক দল, মতাদর্শ, ধর্ম বা ব্যক্তিকে সমর্থন বা সমালোচনা করা নয়, বরং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূরাজনীতির বিভিন্ন ধারণাকে তথ্যভিত্তিক এবং শিক্ষামূলকভাবে উপস্থাপন করা। একটি গুরুত্বপূর্ণ ডিসক্লেইমার: এই ভিডিওতে আলোচিত সমস্ত তথ্য, বিশ্লেষণ এবং উদাহরণ শুধুমাত্র শিক্ষা, গবেষণা এবং জনসচেতনতামূলক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। এখানে ব্যক্ত করা আলোচনা কোনো রাজনৈতিক প্রচারণা, সমর্থন, বিরোধিতা, প্ররোচনা বা বাস্তব রাজনৈতিক পরামর্শ হিসেবে বিবেচিত হবে না। বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনাগুলো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং উন্মুক্ত গবেষণার আলোকে বিশ্লেষণ করা হয়েছে। দর্শকদের নিজস্ব গবেষণা এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে বিষয়গুলো মূল্যায়নের অনুরোধ করা হচ্ছে। যদি এই ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা তথ্য নির্ভর গভীর আলোচনা পছন্দ করেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনি শুনছিলেন বই কথা কয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।